ক্রিকেটে বছরের শুরুটা ভালো গেছে বাংলাদেশের। উইন্ডিজের বিপক্ষে ৩-০ জয়। তারপর কি হলো? দেশের বাইরে গিয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটা ভালো হয়নি। দুটো ফরম্যাটেই কিন্তু হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। ফলোড বাই শ্রীলঙ্কার মাটিতে গিয়ে সাদা পোশাকেও খুব একটা ভালো ফলাফল হয়নি, সেখানে বাংলাদেশ হেরেছে। ঘরের মাটিতে ক্রিকেট ফিরেছে, সাথে বাংলাদেশ এখন একটু ভালো শেপে আছে। মনে হচ্ছে এই সিরিজটা বাংলাদেশ ৩-০তেই জিততে যাচ্ছে। মাহফুজ, আপনি আমাকে ছাড়াই শো শুরু করে দিয়েছেন। ভাই আপনি কোত্থেকে আসছেন? আপনার মানে সেই ব্যাপারে আপনি এই ওয়েদার আসছেন? এই ওয়েদার কন্ডিশন নিয়ে আপনার কোনো আইডিয়া আছে? ভাই আপনি ২০ মিনিট লেট। ফিলস লাইক 44। একটু এসি রুমে সুযোগ পেয়েছিলাম মাহফুজ, ঘুমিয়ে পড়েছিলাম। আপনি ঘুমিয়ে পড়ছেন এসি রুমে, স্পোর্টস নিয়ে কথা বলবেন, কিন্তু যারা স্পোর্টস প্লেয়ার তারা তো এই রোদে ঘাম ঝরেছে। বাংলাদেশকে ঘুমিয়ে থাকতে পারবে এই সিরিজে? কোনো সুযোগ নাই। আমার তো ঘুম ভেঙেছে ২০ মিনিট পরে হলেও, কিন্তু বাংলাদেশ দলের সম্ভবত ১ সেকেন্ড পরে ঘুম ভাঙলেও রক্ষা নাই। কারণ একটা বড় চ্যালেঞ্জ, এবার সুযোগ। শ্রীলঙ্কা এসছে বাংলাদেশের ঘরে, তার মানে টাইগারদের ডেরায়। এখন কিন্তু টাইগাররা চাইলে এখানে অন্তত ঘুরে দাঁড়াতে পারে। আমার মতো এসি রুম ফেয়ে ঘুমিয়ে গেলে কিন্তু হবে না। এর আগে যেটা অনেক বেশি আলোচনা ছিল সাকিব মুস্তাফিজকে একসাথে পাওয়া নিয়ে, এবং লঙ্কার বিপক্ষে সাকিব মুস্তাফিজের পারফরমেন্স কিংবা এই গ্রাউন্ডে সাকিব মুস্তাফিজের পারফরমেন্স বলছে সাকিব মুস্তাফিজের জন্যই এই সিরিজে বাংলাদেশ অনেক বেশি ফেভারিট। হ্যাঁ, অনেক বেশি ফেভারিট আপনি বলতে পারছেন। তামিম ইকবাল খান প্রথমবারের মতো তার সকল মেইন প্লেয়ারদেরকে একই সাথে শ্রীলঙ্কার বিপক্ষে পাবে। কিন্তু এটাও তো সত্য কথা যে শ্রীলঙ্কা একটা আনকোরা স্কোয়াড নিয়ে বাংলাদেশে এসেছে, কিন্তু তারপরে শ্রীলঙ্কার যে ক্রিকেট কালচার, শ্রীলঙ্কার যে ক্রিকেট সংস্কৃতি, এবং তারা যে একটা ইয়াং ইউনিট নিয়ে বাংলাদেশে এসছে, তারা কিন্তু কিছু একটা প্রমাণ করতে চায়। এবং সেই প্রমাণ করার জন্য তারা কিন্তু এতটুকু ছাড় বাংলাদেশ দলকে দিবেন, আপনি যত বড় মাস্তান দলই হন না কেন। আচ্ছা হাসান মাহাদি, আপনি আমাকে বলেন যে আপনি বলছেন যে প্রমাণ করতে চান, সেই প্রমাণের চেষ্টা তারা গত ৫ বছর ধরে ক্যাপ্টেন্সি নিয়েই করছে। গত 5 বছর ধরে 8 বার ক্যাপ্টেন্সিটা চেঞ্জ হয়েছে। আপনার কি মনে হয় যে এই বারবার চেঞ্জেস প্রমাণ কিন্তু হচ্ছে না, তারা কিন্তু ভালো শেপে যেতে পারছে না? সেটব্যাক অনেকগুলো আছে। এক হচ্ছে যে দলটা বাংলাদেশে এসছে সেখানে অনেক বেশি ইয়াং স্টার দিয়ে ভরপুর। তার উপরে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সাথে শ্রীলঙ্কান ক্রিকেটারদের একটা মানে চুক্তির একটা ঝামেলা আছে। সুতরাং অনেকটা তাদেরকে বন্দুকের নলের মুখে রেখেই বাংলাদেশে পাঠানো হয়েছে। এই সিরিজের জন্যই শুধুমাত্র একটা চুক্তির মাধ্যমে তাদেরকে পাঠানো হয়েছে। সব কিছু মিলিয়ে দলটা আনকোরা, কিন্তু বারেই বলছি দলের নাম শ্রীলঙ্কা। ব্র্যান্ড অফ ক্রিকেট যেটা শ্রীলঙ্কা খেলে সেটা কি খুব বেশি চেঞ্জ হয়ে গেছে? আপনারা তো মানে টেস্ট সিরিজ যখন বাংলাদেশ দল খেলতে গিয়েছিল ৫-৬ জন প্লেয়ারকে ছাড়া বাংলাদেশকে কি তারা নাস্তানাবুদ করে ছেড়ে দেয়নি? মানে এটা কাজটা কি খুব সহজ হয়ে গিয়েছিল? একদমই কিন্তু না। আচ্ছা ঠিক আছে হাসান মাহাদি, আমি আপনাকে আরও একটা যুক্তি দিই। 18 জনের যে স্কোয়াডটা শ্রীলঙ্কা ঘোষণা করেছে সেখানে 4 জন আছে যাদের ডেবিউ হতে পারে। সেখানে 7 জন পেসার, 6 জন স্পিনার রয়েছে, কোনো লেফট আর্ম স্পিনারও নাই। শ্রীলঙ্কা থেকে আমাদের স্পিনারটা অনেক এক্সপিরিয়েন্স আমার কাছে মনে হয়েছে। মেরাজ ফর্মে আছে। লাসির যদি দেখেন যে মেরাজ খুব ভালো বোলিং করেছে, সাথে আছে মেহেদি হাসান যাকে আমি খুব রেট করি আসলে অফ স্পিনার হিসেবে। সো আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের স্পিন অ্যাটাক বেটার দেন শ্রীলঙ্কা। আর শ্রীলঙ্কান যদি কোনো ট্রেড হতে পারে তো আমার কাছে মনে হয় যে হাসারাঙ্গা। সো ইফ বাংলাদেশ হাসারাঙ্গাকে যদি ভালো করে সামাল দিতে পারে অবশ্যই বাংলাদেশের একটা বড় চান্স আছে এই সিরিজে ভালো কিছু করার। শ্রীলঙ্কা কিন্তু এবার আসলে বাংলাদেশের সঙ্গে টক্কর দেওয়ার মতো অবস্থায় নেই। কিভাবে? তাদের লোয়েস্ট এজ হচ্ছে 22, ম্যাক্সিমাম হচ্ছে 33, মাঝখানে অ্যাভারেজ হচ্ছে 26। মাহফুজ, আপনি বয়সের হিসাব অনেক দিতে পারেন। এরকম যুক্তি মানে কাগজে কলমের বাইরের যুক্তি অনেক দেওয়া যায়। মানে দিন শেষে কাজটা হচ্ছে মাঠে গিয়ে পারফর্ম করা। টেস্টের তুলনায় ওয়ানডেতে বাংলাদেশ দল অনেক ভালো। ওয়ানডে ফরম্যাটে অনেক বেশি একটা পলিফিক টিম বাংলাদেশ দল। এই একটা জায়গায় বাংলাদেশ শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে আছে, এটা সত্য কথা। এক্সপিরিয়েন্সে বাংলাদেশ দল এগিয়ে আছে, এটাও সত্য কথা। তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহর মতন মানে বিশ্বমানের ক্রিকেটাররা বাংলাদেশে আছে, এটাও সত্য কথা। কিন্তু সব কিছু মিলিয়ে শ্রীলঙ্কা যে একটা তারুণ্য নির্ভর দল পাঠিয়েছে, সেই তারুণ্য নির্ভর দল তো ওয়েস্ট ইন্ডিজও বাংলাদেশের বিপক্ষে পাঠিয়েছিল। ওয়ানডেতে হয়নি, কিন্তু টেস্টে এক কর্নওয়াল কী করেছে সেটা তো দেখেছেন। শ্রীলঙ্কার দলে ওরকম বড় স্পিনার নাই। টেস্টে তো যারা বড় স্পিনার না তাদের 4th চয়েস স্পিনারও বাংলাদেশের বিপক্ষে, তাদের পার্ট টাইম স্পিনারও তো দুর্দান্ত বোলিং করেছে। সুতরাং ক্রিকেট কালচারে শ্রীলঙ্কা কিন্তু এতটুকু পিছিয়ে নেই। তাদের যে আজকে নতুন, সেও কিন্তু অনেক মানে অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ারের চেয়ে ভালো। প্রিয় দর্শক, আমার মাননীয় প্রতিপক্ষ তিনি আসলে সাদা পোশাকের কথাটাই বেশি টানলেন, কিন্তু যদি রঙিন পোশাকের কথা বলি তাহলে বাংলাদেশ অন্তত মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে যে বাঘ তাতে কোনো সন্দেহ নেই। আপনি তো বলছেন যে শ্রীলঙ্কা দলটা একদম আনকোরা, শক্তিতে আপনারা অনেক এগিয়ে। চলুন আমরা একটু শুনে নেই যে শক্তি
শক্তি দুর্বলতার বিচারে শ্রীলঙ্কা এখন কীরকম দল এবং বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা আদৌ টক্করটা কত ভালো জমাতে পারবে? আমরা জানি যে ইজিলি কোনো কিছুই হবে না। আমাদের যদি ভালো করতে হয় বা ম্যাচ জিততে হয়, we have to give more than 100% to win games against them because they're a very good side and a dangerous side too. So experience will matter, I'm sure. এই ওয়ান ডে ক্রিকেটে যদি ওরকম সিচুয়েশন আসে যেখানে এক্সপিরিয়েন্সের জিনিসটা ম্যাটার করতে পারে, বাট ওই সিচুয়েশন পর্যন্ত আমাদের যেতে হবে, ওই সিচুয়েশনও ক্রিয়েট করতে হবে। সো যদি এসব ক্রিয়েটই না করি বা আমরা যদি আমাদের কাজ ভালো করে এক্সিকিউট না করতে পারি, তাহলে আপনার যতই এক্সপিরিয়েন্স থাকেন না কোনো, ওটা তো লাভ হয় না। They have very good side, they have very experienced side, especially they are playing in home condition, they are backing their strength. So especially my point, we are always trying to play our natural strength and fearless cricket. That's how the team strength, and the same time, we are trying to back our strength and go there and execute our normal plans. সবচেয়ে বড় ব্যাপার সাকিব এবং মোস্তাফিজ অ্যাড হওয়াতে আমার মনে হয় যে টিমের কম্বিনেশনটা অসাধারণ হয়েছে এবং খুব সুন্দর একটা টিম। ব্যাটিং, স্পিন ডিপার্টমেন্ট এবং ফাস্ট বোলিং এর যে কম্বিনেশন আছে, আমি শিওর যে বাংলাদেশ টিম খুব ভালো খেলবে। আমি মনে করি যে আমাদের সিনিয়রদেরই দায়িত্ব নিতে হবে। তারা যদি তাদের বেস্টটা খেলতে পারে তাহলে আসলে সিরিজটা জিতাটা সহজ হবে। অবশ্যই সম্ভব 3-0-তে জিতা ওদের সাথেও, কিন্তু আমরা যদি ভালো ক্রিকেট না খেলি তাহলে কিন্তু আসলে শ্রীলঙ্কার সাথে সহজ হবে না, কঠিন হবে, কারণ ওদের ইয়াং সাইড হলেও তারা কিন্তু ভালো ক্রিকেট খেলে আসছেন। কে ফেভারিট, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা? আমি বলছি বাংলাদেশ। দেখলেন তো, মানে মনের কথা, না, যেটা আমি সত্যি শ্রীলঙ্কা কথা, যেটা বলছি। যুক্তির কথা, যেটা বাস্তবতার কথা, এটা মুখে আসবে। হাসান মাহাদি, আমরা তো বাংলাদেশের স্পটলাইটটা পেয়ে গেলাম। সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান দুজনই হচ্ছে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কিং দুই অ্যাসপেক্টে। তারপরে স্পটলাইট এই দুজনের দিকেই। দেশ সেরা তো বটেই, সাকিব আল হাসান বিশ্ব সেরা অলরাউন্ডার। 209 ম্যাচে 6436 রান, 266 উইকেট, অর্ধশত 48, শতক হাঁকিয়েছেন 9 বার, আর বোলিং গড় 29, ইকোনমি 4.45। মুস্তাফিজুর রহমান আইপিএল এর হট কেক। আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন 64টা, উইকেট পেয়েছেন 118, 43 রান দিয়ে 6 উইকেট তার ক্যারিয়ার সেরা, ইকোনমি 5.24। শ্রীলঙ্কাকে নিয়ে আপনি অনেক কিছু বলছেন, অনেক শক্তিমত্তার কথা প্রমাণ করার চেষ্টা করছেন, তো এই দলটার স্পটলাইটটা কোথায়? স্পটলাইট শ্রীলঙ্কা টিমের জন্য আলাদা করে স্পটলাইট খোঁজার সেভাবে প্রয়োজন পড়ে না, কারণ কি? এরা হচ্ছে শ্রীলঙ্কান, তাদের ক্রিকেট কালচার, তারা 96-এর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। সুতরাং লঙ্কান ক্রিকেট কখনোই আপনাকে এতটুকু জমি ছাড় দিয়ে কথা বলবে না যেখানে আপনি গিয়েই সেই জায়গাটুকু নেবেন, যাবেন আর টপাটপ পকেট একটা জয় তুলে নিয়ে চলে আসবেন। এত সহজ কাজ হবে না। তারপর আমি দুজন মানুষের উপরে স্পটলাইটটা রাখতে চাই। ক্যাপ্টেন হিসেবে ফিরেছেন কুশল পেরেরা, একই সাথে আমি বলবো যে পেস বোলিং এটাকে, আপনি তো মুস্তাফিজকে বলেছেন, তাকে টক্কর জানানোর জন্য ইসুরু উদানার পটেনশিয়াল নিয়ে কোনো সন্দেহ বা কোনো প্রশ্ন থাকার সুযোগ আছে কি? লঙ্কান ক্যাপ্টেন কুশল পেরেরা আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন 101টা, 2825 রান, অর্ধশত 14, শতক হাঁকিয়েছেন 5টা। তারপরেও এই পরিসংখ্যানে কুশল পেরেরার এক্সপ্লোসিভ মুডের কথা খুব একটা প্রকাশ করছে না। লঙ্কান কারেন্ট স্কোয়াডের দ্বিতীয় অভিজ্ঞতম পেস বোলার ইসুরু উদানা, ম্যাচ খেলেছেন 18টা, উইকেট পেয়েছেন 16টা, 82 রানে 3 উইকেট তার ক্যারিয়ার সেরা, গড় এবং ইকোনমি মুস্তাফিজের তুলনায় অনেক পিছিয়ে। তা আমরা স্পটলাইট পেলাম দুই দলের। এখন যদি আমরা বলি যে হেড টু হেডে কি অবস্থা, হেড টু হেডে কিন্তু মাননীয় প্রতিপক্ষ এগিয়ে আছে। হেড টু হেডে কিরকম? এই যে দেখেন, এই যে হেড টু হেড, এই হচ্ছে হেড, এই আমার মাথা, আপনার হচ্ছে কান, মানে বুঝতে পারছেন এটা হেড টু হেড হচ্ছে। আপনি এই যে শ্রীলঙ্কার হেড আর এই যে হচ্ছে বাংলাদেশের হেড। এখন যদি আপনি গ্রাফিক্সটা করে আমাদেরকে দেখান বা স্টেটটা যদি আমরা টান দিয়ে দেখি, আমরা বুঝবো যে দুই দলের হেড টু হেডের পার্থক্য বা তারতম্য কতখানি। দর্শক আপনারা হতাশ হবেন না, মানে এই একটা জায়গাতে মাননীয় প্রতিপক্ষ তিনি একটু এগিয়ে আছেন, সেই কারণে এসে একটু লম্পঝম্প তিনি করে নিলেন, কিন্তু সেটা আমি কোনোভাবেই কিন্তু মাইন্ড করছি না। কারণ হচ্ছে আসলে যেটা অতীত হয়ে যায় অতীত, বর্তমান আসলে বর্তমানের বিষয়ে কথা বলে। আমরা দুই দলের হেড টু হেডের গল্পটা একটু জেনে নিতে চাই যে কিভাবে দুই দলের হেড টু হেড পরিসংখ্যানে কে কতখানি এগিয়ে, কে কতখানি পিছিয়ে। দুই দলের সম্মুখ দেখায় অনেক এগিয়ে শ্রীলঙ্কা। 48 ম্যাচের 39টা জিতেছে লঙ্কানরা, 7টা জিতেছে বাংলাদেশ। 2টা ম্যাচ কিন্তু ফল ছাড়াই শেষ হয়েছে।
বিদেশে তো বটেই, ঘরের মাঠেও শ্রীলঙ্কার বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। মোট 17টা ম্যাচ খেলেছে, সেখানে 4টাতে বাংলাদেশের জিত, বাকি 13টা ম্যাচই কিন্তু জিতে নিয়েছে শ্রীলঙ্কা। আমরা একটু লাইন আপ নিয়ে কথা বলি। হ্যাঁ, লাইন আপ নিয়ে কথা বলতেই হবে। স্কোয়াড নিয়ে কথা বললেন, সেখানে শ্রীলঙ্কার শক্তিমত্তা আপনি যতটুকু না তার চেয়ে আরো বেশি শক্তি আপনি গলায় নিয়ে আসছেন। হ্যাঁ। আমরা যদি একটু কাগজে কলমে দেখি এবং বাস্তবতায় আসি, তাহলে দেখেন আপনি বাংলাদেশের যে স্কোয়াডটা আছে সেই 15 জনের মধ্যে কিন্তু আপনি হয়তোবা খেয়াল করেছেন যে 4 জন পেসার রয়েছে, অলরাউন্ডার সাইফুদ্দিন সহ, এবং 6 জন স্পিনার রয়েছে। দর্শক, আমরা বাংলাদেশ এবং শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে ম্যাচের সম্ভাব্য একাদশটি একটু দেখে নিতে চাই। কেমন হতে পারে দু দলের বেস্ট 11? প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: ক্যাপ্টেন তামিম ইকবাল, তার সাথে ওপেন করবেন লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। এবার শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: কুশাল পেরেরা ক্যাপ্টেন, তিনি ওপেন করছেন। দানুষ্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন সানাকা, ইসুরু উদানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, দুষ্মন্ত চামিরা এবং চামিকা করুণা রত্নে। দর্শক, চওড়া হাসি আপনার মুখে আছে আমি জানি, কারণ দু দলের লাইন আপ দেখার পর আপনি খুশি। শ্রীলঙ্কারও লাইন আপ দেখেছেন, বাংলাদেশেরও লাইন আপ দেখেছেন, অভিজ্ঞতা আর অভিজ্ঞতা। মাহফুজ, এরা কিন্তু সম্ভাব্য লাইন আপ, আমরা বলছি না যে এরাই খেলবেন। না, সেটা তো সম্ভাব্য, অবশ্যই সম্ভাব্য লাইন আপ। তো যাই হোক, এখন আমরা লাইন আপ নিয়ে কথা না বলি, কারণ একটা দল হতেই পারে যে কখনো একটু কম শক্তি নিয়ে খেলছে, বাট তাদের জন্য আমরা শুভকামনা জানাচ্ছি। হ্যাঁ, আমরা তাদের জন্য শুভকামনা জানাতে চাই যারা একটু বেশি শক্তি নিয়েও খেলছে, কিন্তু বেশি শক্তির হিসাবটা শুধুমাত্র কাগজেই থাকে, মাঠে সেভাবে রেপ্লিকেট হয় না। আপনাকে আশ্বস্ত করার জন্য আমি আপনাকে খেলা দেখার বিনীত অনুরোধ করছি, এবং তখনই আপনি সব কিছুর প্রমাণ পেয়ে যাবেন। যাই হোক, তারপরে আমরা যদি বলি যে আমরা যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছি, এই গ্রাউন্ডের একটু হিসাব কিতাবে আসি। হ্যাঁ। মিরপুরের উইকেটটা হাসান মাদি এর আগে আমরা দেখেছি হোম অফ ক্রিকেট, আমাদের মানে বাংলাদেশের হোম অফ ক্রিকেট। তারপরও ক্যাপ্টেনদেরকে বলতে শুনি তাদের কাছেও নাকি এই উইকেটটা একটু অচেনা লাগে, দুর্বোধ্য, মানে অনেকটা মিস্ট্রি থাকে এই উইকেটের মধ্যে, এবং সবসময় আমরা দেখেছি একটু লো বাউন্স হয়, একটু আনইভেনও থাকে, কখনো 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 খুব স্লো উইকেট হয়ে যায়, বল নিচু হয়ে আসে। সুতরাং অনেক বড় স্কোরের দিকে এই উইকেট কথা তেমন একটা বলে না। তবে রিসেন্ট পাস্টে আমরা দেখেছি যে উইকেট তার ক্যারেক্টার চেঞ্জ করেছে, এবং বঙ্গবন্ধু টি-20-তে আমরা দেখেছি যে হাই স্কোরিং ম্যাচ হয়েছে এবং ব্যাটসম্যানরা চাইলে এখান থেকে রান করে নিতে পারে। সুতরাং একটা এক্সাইটিং ম্যাচ আমরা তো প্রথম ওয়ানডেতে দেখবো, একটু হাই স্কোরিংই আসলে দর্শকরা দেখতে চায়। ইয়েস, এই মাঠের যে স্ট্যাট আছে সেটা আমরা একটু দেখাতে চাই আমাদের দর্শকদের। মিরপুর শেরেবাংলা হোম অফ ক্রিকেটে টস জয়ী দল 110 ওয়ানডের মধ্যে 55টা জিতেছে, 54টায় হেরেছে, একটা ম্যাচে কোনো রেজাল্ট হয়নি। তার মানে এই মাঠে ওয়ানডেতে টসটা খুব একটা ভাইটাল ফ্যাক্টর হিসেবে সামনে আসছে না। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 110 ওয়ানডে ম্যাচে যে দল আগে ব্যাট করেছে তারা জিতেছে 50টা ওয়ানডে, পরাজিত হয়েছে 59টা ম্যাচে, একটা ম্যাচে কোনো রেজাল্ট হয়নি। তার মানে মিরপুর শেরে বাংলার ইতিহাস বলছে যে যে দল পরে ব্যাট করবে তাদের জয়ের সম্ভাবনাটা কিন্তু বেশি থাকছে। সুতরাং ওয়েদার কন্ডিশন এবং উইকেট দেখে ক্যাপ্টেনদের এই পরিসংখ্যানের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়াটা কিছুটা হলেও সহজ হচ্ছে। হ্যাঁ, খুব তো শক্তি দুর্বলতা আমরা দেখলাম দু দলেরই, ঠিক আছে, আমি মেনেই নিচ্ছি যে অনেকখানি এগিয়ে বাংলাদেশ দল সব শক্তির বিচারে, কিন্তু যেই জিনিসটা মাঠে দুটা কাছাকাছি শক্তির দলের মধ্যে পার্থক্য তৈরি করে দেয় মডার্ন ক্রিকেটে, সেটার নাম হচ্ছে ফিল্ডিং। তো লাস্ট দুটা সিরিজ আপনি দেখেন, ইনফ্যাক্ট তারও পেছনের কয়েকটা সিরিজ দেখেন, বাংলাদেশ দলের ফিল্ডিংটা কেমন ছিল মাহফুজ নিজেই বলেন। এই জন্যই তো আমরা সাউথ আফ্রিকা থেকে রায়ান কুককে নিয়ে এসেছি এবং তিনি এটা নিয়ে কাজ করছেন। রায়ান কুককে নিয়ে এসছেন, রায়ান কুক কি রান্না করছেন? হ্যাঁ, তিনি আসলে যেটা চেষ্টা করছেন যে ফিল্ডিংয়ের যে দুর্বলতা আছে সেটা কাটানোর চেষ্টা তিনি করছেন। দেখুন, একটা দলে যদি কোনো কিছুই দুর্বলতা না থাকে তাহলে তো সেই দলটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার কথা। আমরা এখনো সেটা হয়নি, তার মানে আমাদের কিছু দুর্বলতা আছে, বাংলাদেশের কিছু দুর্বলতা আছে। তো সেই দুর্বলতার একটা জায়গা হচ্ছে ফিল্ডিং। তো সেখানে আমরা ক্যাচ মিসের মহড়া দেখেছি। ইনফ্যাক্ট মুশফিকুর রহিমের কিপিং নিয়েও কথা হচ্ছে এবং মুশফিকুর রহিমের উপর আস্থা রেখেছেন তামিম ইকবাল। তিনিও কিন্তু গত 3 বছরে 10টা ক্যাচ তিনি ছেড়েছেন। তারপরেও দলের যে আস্থা সেটা কিন্তু আপনি যদি একটা পজিটিভ ফ্রেম থেকে দেখেন যে দলকে চাঙ্গা করা হচ্ছে, বুস্ট করা হচ্ছে, ক্যাপ্টেন পাশে আছেন, ফিল্ডিং চেষ্টা করছেন, প্রত্যেকে হার্ডওয়ার্ক করছেন। লেটস ওয়েট ফর দ্য কামব্যাক। I think fielding is like most other things in the game. It's all about confidence.
The more you talk about it, the more you focus on it, probably sometimes the harder it becomes. So we've got to look at the good stuff we've done in the field. We've taken some great catches, had some good runouts, and we've got to focus on that and try and make sure we try and do that on a more consistent basis. হ্যাঁ, সেই কামব্যাকের জন্য তো অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে অন্য কোনো কাজ আমাদের হাতে নেই। তবে আমরা hope for the অপেক্ষা তো best. অবশ্যই মাহফুজ, আমরা for the অপেক্ষা best. করতে পারি ম্যান। কিন্তু এখানে একটা কথা অবশ্যই বলতে হবে যে শ্রীলঙ্কা পৃথিবীর অন্যতম সেরা ফিল্ডিং সাইড, এবং সেটা সবসময় কিন্তু প্রমাণিত সত্য যে শ্রীলঙ্কা চমৎকার ফিল্ডিং গ্রাউন্ডে করে। যদিও শেষ টেস্ট সিরিজে আমরা দেখেছি যে শ্রীলঙ্কা খুব ভালো ফিল্ডিং বাংলাদেশের বিপক্ষে করে নাই, তবে তারা জানে হাউ টু কামব্যাক। বাংলাদেশও যদি কামব্যাক করে, এমনিতে তো শ্রীলঙ্কা ফিল্ডিং সাইড হিসেবে খুব ভালো, তারা তো আরও স্ট্রংলি কামব্যাক করতে পারে, সে ব্যাপারে কিন্তু সন্দেহ নাই। সুতরাং এই একটা জায়গায় পার্থক্য তৈরি হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে বাংলাদেশ ক্যাচ মিস না করুক সেটা আমরা প্রত্যাশা করছি, আর দর্শকরা লাইভ অ্যাকশন মিস না করুক সেটাও আমরা প্রত্যাশা করছি, রাইট? তাহলে কি করতে হবে? তাহলে প্রেডিকশনটা জানতে চাই আপনার কাছে। প্রেডিকশন তো আপনি অনেক শুরু যুক্তি থেকেই দিয়েছেন, বললাম। কিরকম হবে, মানে ম্যাচের রেজাল্টটা কি হবে মাহফুজ? ম্যাচের রেজাল্টটা কোনো সন্দেহ ছাড়াই বাংলাদেশ এগিয়ে আছে, বাংলাদেশ এগিয়ে থেকে ম্যাচটা শেষ করবে। এখন পার্থক্য কি হয় আগে থেকে যদি সব বলে দেই তাহলে এটা আসলে ঠিক না। মানে আপনি দেখেন, ম্যাচটা দেখেন, টি স্পোর্টসের চোখ রাখেন, ম্যাচটা দেখতে থাকেন, তারপরে দেখবেন খেলা এক পেশে হওয়ার সম্ভাবনা খুব বেশি। এখন আমি বলতে চাই দর্শক, টক্করটা কিন্তু সমানে সমানে জমবে। তবে একটা কথা সত্য, মাহফুজের সাথে শেষ মুহূর্ত পর্যন্ত আমাকে একমত হতেই হচ্ছে যে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দল কনভিনসিংলি শ্রীলঙ্কাকে হারাতে পারবে বলেই আমিও বিশ্বাস করি। ভাই, এতক্ষণ তো শুধু শুধু আপনি আজকে তর্ক করলেন, শেষ পর্যন্ত স্বীকার করলেন না বাংলাদেশই এগিয়ে আছে। তাই সত্য স্বীকার অসুবিধা কোথায় মাহফুজ? আপনি ক্যামেরার সামনে শুধু শুধু খামোখা তর্কটা কেন করলেন? খামোখা তর্ক মানে আপনি শ্রীলঙ্কাকে এরকম মানে একটা হেলাফেলা দল মনে করেন? শেষে আপনি বাংলাদেশ হলেন কেন? কিসের বাংলাদেশ? সেটা বাংলাদেশ হইতেন যেটা না। সত্য সেটাই আমি বলছি। শেষে বাংলাদেশ কোথায় আমি বাংলাদেশ বলি না। সুবিধা মাঠে দেখা হবে মাহফুজ, মাঠে দেখা হবে। আপনি সুবিধা পার্টি। মাঠে দেখা হবে মাহফুজ।